টানা তৃতীয়বার ভারতের প্রধানমন্ত্রী হিসেবে নরেন্দ্র মোদীর শপথ এবং বাংলাদেশ ভারত সম্পর্ক নিয়ে কথা বলবো কূটনীতি বিশ্লেষক ও ঢাকা বিশ্ববিদ্যালয়ের আন্তর্জাতিক সম্পর্ক বিভাগের অধ্যাপক ইমতিয়াজ আহমেদের সঙ্গে। ভার্চুয়ালি তিনি যুক্ত হয়েছেন আমাদের সাথে। অধ্যাপক ইমতিয়াজ আহমেদ, আপনাকে স্বাগত জানাচ্ছি দীপ্ত স্টুডিওতে আমাদের সাথে যুক্ত হওয়ার জন্য। দীর্ঘ 1.5 মাসেরও বেশি সময় ধরে নির্বাচন নানা জল্পনা কল্পনা ছিল, অবশেষে হিসাব নিকাশের সমীকরণ আসলে অনেকটাই বদলে গেছে চূড়ান্ত ফলাফলে। জোটের সাথে দর কষাকষি অবশেষে আজ ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর নেতৃত্বে শপথ নিল মন্ত্রিসভার সদস্যরা। সেক্ষেত্রে যেহেতু এবারে জোটের ওপর অনেকটাই ভরসা করতে হচ্ছে, নতুন মেয়াদে নরেন্দ্র মোদীর সামনে কতটা চ্যালেঞ্জ রয়েছে বলে আপনি মনে করছেন? যে কোনো কোয়ালিশন সরকারের জন্য একটা চ্যালেঞ্জ থাকে, বিশেষ করে যদি যারা পার্টনার, এবং এখানে আমরা জানি যে দুটো দল, তেলেগু দেশম পার্টি এবং নীতিশ কুমারের দল, দুটোকেই তার দরকার। একটাকে দরকার হলে হয়তো কিছুটা পার পাওয়া যেতে পারতো সহজে, এখন দুটোকেই দরকার। দুটোর একটা যদি চলে যায় তাহলে যেই কমতি আছে, 32টা সিটের মতো কমতি আছে, সেখানে একটা ঝামেলা তৈরি হবে। এবং এই দুজনেই আবার কোনো না কোনো সময় কংগ্রেসের অ্যালায়েন্সে ছিল, সেটাও আমাদের মনে রাখতে হবে। যার জন্য চ্যালেঞ্জ বড় আকারেই। এবং যেহেতু নরেন্দ্র মোদী দুবার আগেই যে নির্বাচন করলেন এবং যখন জিতে আসলেন, দুবারই কিন্তু তার এই কোনো কোয়ালিশন দরকার ছিল না, বিজেপি একাই যথেষ্ট ছিল। সে জায়গায় একটা পরিবর্তন হয়েছে। এখন দেখা দরকার নরেন্দ্র মোদী এই কোয়ালিশনের রাজনীতি কিভাবে চালাবেন। তবে কোনো সন্দেহ নেই, আগের দুবার যত সহজে তার পরিকল্পনাগুলো যেভাবে বাস্তবায়ন করতে পেরেছিলেন, সে জায়গায় তার যথেষ্ট যাকে বলা হয় এই পার্টনারদের তো প্রয়োজন, এবং তিনিও চেষ্টা করবেন হয়তো নতুনভাবে জিনিসগুলোকে দেখার। অধ্যাপক ইমতিয়াজ আহমেদ, বাংলাদেশের সঙ্গে তো ভারতের বেশ কিছু অমীমাংসিত বিষয় রয়েছে। পশ্চিমবঙ্গে এবার তৃণমূল কংগ্রেসেরই জয় জয়কার হয়েছে। তিস্তা সহ নানা যে ইস্যুগুলো রয়েছে সেগুলো সমাধানে কোনো ইতিবাচক কোনো পরিবর্তন আসবে এরকম মনে করছেন আপনি? তিস্তার ব্যাপারে একটা পরিবর্তনের ইঙ্গিত নির্বাচনের সময় হয়েছিল কিছুটা, যখন ভারতের পররাষ্ট্র সচিব বাংলাদেশে সফর করলেন। আমাদের পররাষ্ট্রমন্ত্রী তখন বললেন যে ভারত বাংলাদেশের যেই তিস্তা প্রকল্প নিয়ে চিন্তা ভাবনা করা হচ্ছে, সেই জায়গায় তারা আসতে চাচ্ছেন, বা তারাও সেখানে থাকতে চাচ্ছেন বা যুক্ত হতে চাচ্ছেন। এখন স্বাভাবিকভাবে এটা একটা বড় পরিবর্তন, কারণ বলতে গেলে 12 বছর ধরেই তো হবে আমরা ওই কিভাবে শেয়ার করা যায়, এবং তারও একটা ড্রাফট তৈরি করা হয়েছিল মনমোহন সিং এর সময়। ভারত কতটুকু পাবে, বা পশ্চিমবঙ্গ কতটুকু পাবে, বাংলাদেশ কতটুকু পাবে, ও নদী কতটুকু পাবে, সেরকম একটা করা হয়েছিল। কিন্তু সেটা কখনোই পশ্চিমবঙ্গ বা মমতা ব্যানার্জি রাজি হয়নি। এর একটা বড় কারণ হলো যে শীতের মৌসুমে পানিটা যেটা কমে যায় একেবারেই, এবং এটা কমে যাওয়ার পিছনে বড় কারণ হলো সিকিমে একাধিক হাই ড্যাম বা লো ড্যাম ড্যাম তৈরি হচ্ছে, 24টার মতন মনে হয়। সেগুলো কিন্তু পানি সরায়, এবং স্বাভাবিকভাবে শীতের মৌসুমে একেবারেই পানি থাকে না, যেটা পশ্চিমবঙ্গ কোনোভাবেই তার যেই কৃষির যে ডাইভার্সনটা দরকার তার নিজের জনগণের জন্য এবং তার উৎপাদনের জন্য, সেখানে কোনো কম্প্রোমাইজ করতে তিনি রাজি হন নাই। এবং তা ওই কারণেই বাংলাদেশ বুঝতে পারলো যে ওইভাবে সমাধান হবে না, বাংলাদেশ নিজের মতনই সমাধান করতে হবে। এবং সেখানে যেটা চিন্তা করা হলো সেটা হলো শীতের মৌসুমের পানিটা যদি রিজার্ভের যেটা রাখা যায়, সেটা বৃষ্টির সময় যেই বড় আকারে যে পানিটা আসে বৃষ্টির সময়, রীতিমতো ফ্লাড হয়ে যায়, সেই পানিটাকে যদি রাখা যায় তাহলে ওই পানিটা শীতের মৌসুমে ব্যবহার করা। কিন্তু এর একটা খরচ আছে, এবং ওই খরচের পিছনে যেই কাঠামো তৈরি করা দরকার, সেখানে চীন ইন্টারেস্ট, কোট অন কোট ইন্টারেস্ট শো করেছে। এবং সে জায়গায় হয়তো ভারতও চিন্তিত হয়ে গেল যে চীনের এখানে আসা। তো সেই হিসাবে ভারত নির্বাচনের সময় বলছে যে সে জয়েন করতে চাচ্ছে, কারণ ভারতও বুঝতে পেরেছে যে বাংলাদেশ আর অপেক্ষা করবে না, সে তার নিজের মতনই সমাধান করতে চাইবে। তো এখন দেখা দরকার
সেটা হয়তো বোঝা যাবে যে আসলেই তারা কি চাচ্ছে। তারা কি একসাথে তৃতীয় মানে তিন দেশ মিলে কাঠামো চিন্তা করছে, না কনসোর্শিয়াম চিন্তা করছে, না সে নিজেই মনে করছে যে $1 বিলিয়ন যে খরচ সেটা সে বহন করবে। সব মিলে এই নেগোসিয়েশনটা এখনো পরিষ্কার হয়নি। তবে নতুন মাত্রা দেখা যাচ্ছে। আগের যে চিন্তা ভাবনা ছিল শেয়ারিং এর, সেখান থেকে মনে হয় ভারতও সরে এসেছে। জি, আমরা আশা হারাতে চাই না, নিশ্চয়ই ভবিষ্যতে ভালো কিছুই হবে। কংগ্রেস এবার নির্বাচনে ভালো করেছে দীর্ঘদিন পর। এই ভারতের রাজনীতিতে এর প্রভাব কেমন হতে পারে? আমার মনে হয় দুটো জিনিস আমার মনে হয় ভারতের নির্বাচনে যদি আমরা একটু দেখি। একটা হলো, কোনো সন্দেহ নেই, যেই হিন্দুত্বর যে রাজনীতি বা ফান্ডামেন্টালিজমের যে রাজনীতি, সেটার একটা লিমিট মনে হয় পরিষ্কার হয়েছে মনে হচ্ছে এখন পর্যন্ত। যদিও তাদের ভোট ব্যাংক কিন্তু বিশাল, এটাও খেয়াল রাখতে হবে। যদিও তারা মেজরিটি মানে সংখ্যাগরিষ্ঠ হয়নি, পার্টনার দরকার, কিন্তু মনে রাখতে হবে যে সুইং ভোটটা কিন্তু বেশি না। এক হিসাবে দেখা যাচ্ছে 0.8%। অন্যদিকে কংগ্রেস দেখা যাচ্ছে মাত্র 1.7% বাড়াতে পেরেছে। এই 1.7% বাড়াতেই কিন্তু তার রীতিমতো 100টা সিটের মতন সে পেয়েছে এইবার। তো সেটা যদি আমরা দেখি, তাহলে বোঝা যাচ্ছে একটা তো হিন্দুত্বর লিমিট, আরেকটা হলো আমার মনে হয় উন্নয়ন হয়েছে, কোনো সন্দেহ নেই ভারতের। বড় আকারই তার অর্থনীতি হয়েছে, কিন্তু সেখানে ডিসপ্যারিটিটা বিশাল হয়েছে। এবং যারা রিচ, যারা বড়লোক, তারা আবার প্রদর্শনও করা শুরু করেছিল। তাদের যে প্রচুর সম্পদ, সেটাও প্রদর্শন করছিল, হয় বিয়ের আসরে বা বিভিন্নভাবে। সেটাও জনগণ কিন্তু আসলে পছন্দ করে না। এটা শুধু ভারতের ব্যাপার না, এটা পৃথিবীর সব জায়গায় বিভিন্ন গবেষণায় দেখা গেছে। কারণ এই যে যখন রিচ দেখাতে শুরু করে, তখন জনগণ কিন্তু একেবারে রীতিমতো অপমান বোধ করেন। তো সেই জায়গায় যদি পরিবর্তন আনতে পারে বিজেপি, সেটা একটা দেখা দরকার। আর আমার মনে হয় কংগ্রেসের রাজনীতি থাকবে অ্যালায়েন্সটা আরো বাড়ানো, এবং যে অ্যালায়েন্সের মধ্যে ওই বিভাজনটা যেন কমানো যায়, সেই ধরনের যদি পরিকল্পনা থাকে, তাহলে ভবিষ্যতে হয়তো আমরা একটা কংগ্রেসের অ্যালায়েন্সের কি বলা হয় সরকার হয়তো আমরা দেখব। অধ্যাপক ইমতিয়াজ আহমেদ, আপনাকে অনেক ধন্যবাদ আমাদের সাথে যুক্ত থাকার জন্য। আমরা তখন কথা বলছিলাম ঢাকা বিশ্ববিদ্যালয়ের আন্তর্জাতিক সম্পর্ক বিভাগের অধ্যাপক এবং কূটনীতি বিশ্লেষক অধ্যাপক ইমতিয়াজ আহমেদের সঙ্গে।